হ্যাঁ, আসসালামাইকুম আন্নি, কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা করেছি বাসায়। না ম্যাম। আহ আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা যা পড়েছি ওটা কি মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো বাসায় তাহলে আমার মেহমান আসছে, তো তাই আর কি বুঝতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে যেহেতু আমাদের একটা টপিক শেষ হবে, সেটা হচ্ছে ডিগ্রি। তো তারপর এটা আমরা একটু বাসায় ট্রাই কর, তাহলে পারা যাবে। আচ্ছা, আমাকে বলো তো, তোমাদের ক্লাসে যে বলেছিলা রাইট ফর্ম ভার্ব করাচ্ছে, ওটা কি শেষ হয়েছে? না ম্যাম, এখনো আচ্ছা। করাচ্ছে, মানে হচ্ছে যে করতে দিচ্ছে আর কি, ও হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যে গ্রামার আইটেম পড়ছি সেটা যাই, সেটা হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিটা আমাদের ট্রান্সফরমেশন অনেক কাজে লাগবে, তাই আর কি হচ্ছে আমরা ডিগ্রিটা আগে আলাদাভাবে পড়ছি। রুল 1 2 3 4 আমাদের পড়া হয়েছে, আমরা 5টা পড়ি, এরপর সবগুলো আবার একবার রিপিট করবো। তো লাস্টের সব থেকে ইজি বলা যায়, ইজি রুলটা হচ্ছে রুল নং 5-এ দিয়েছে। এটাও আমাদের আগের মতো একই কথা। এখানে কোনো সুপারলেটিভ কোনো সেন্টেন্স থাকবে না, কারণ হচ্ছে এখানে শুধু দুইটা বস্তুর মধ্যে তুলনা হবে। আম জাম এরকম দুইটা বস্তুর মধ্যে তুলনা হবে, তাই এখানে কোনো সুপারলেটিভ নেই। আচ্ছা, কি বলেছে, এটা অনেকটা সূত্রের মতো, যে কম্পারেটিভে যদি আমরা কখনো নট লেস আর দেন এই দুইটা জিনিস দেখি, আমরা নট লেস এর জায়গায় বসে দেব অ্যাজ, দেন এর জায়গায় বসাবো অ্যাজ। তো এটা অনেকটা সূত্রের মতো। চলো এক্সাম্পল দেখা যাক। আহ এই যে, ধরো ফার্স্ট এটা বললাম, হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ। যেহেতু লেস আছে, এখানে আর স্ট্রঙ্গার লিখিনি, এখানে লেস স্ট্রং লিখেছে, একই কথা। কম্পারেটিভ কে যেমন আমরা বলি হি ইজ লেস বিউটিফুল বা এরকম কিছু, আমরা কম্পারেটিভ ফর্মকে অনেক সময় স্ট্রঙ্গার না লিখে লিখি যে লেস স্ট্রং। দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি। তো এটা দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে দেন আছে। দেন থাকা মানে এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো তো কি ম্যাম, আমরা বলেছি। কি এখানে স্ট্রঙ্গারও লিখতে পারি? হ্যাঁ, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান ইউ। কিন্তু দেখো, তারপর যে তুমি এই যে সেম জিনিসটা লিখবা, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এটা আসলে তখন তার এটা লেখা যায় না। দেখো কি বলেছি, হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ। সে তোমার থেকে কোনো অংশে কম স্ট্রং না। মানে কি বলতে পারি, কেউ যদি আমার থেকে কোনো অংশে কম না হয়, এটা হতে পারতো যে সে আমার থেকে অনেক বেশি। বাট আমরা এটা তুলনা করছি না, আমরা জাস্ট চিন্তা করবো এটা দুইটা বস্তুর যেহেতু, তো যেহেতু কম না, তার মানে আমরা ধরে নিব সমান সমান। তো হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ, এটাকে আমরা বলতে পারি, ওই যে আমরা যেরকম সূত্রের মতো পড়েছি, নট লেস থাকলে হবে অ্যাজ, দেখবা সেম একই জায়গায় দেন এর জায়গায় আমি বসিয়ে দিব অ্যাজ। তো হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ, এটা হবে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। কিন্তু আমি যদি বলতাম হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, ওটা কিন্তু একটা আলাদা মিনিং প্রকাশ করে, যে সে তোমার থেকে বেশি স্ট্রং। তো ওটা তো আমাদের কথা না। আমি এমন বোঝাতে চাচ্ছি যে এমন কেউ যে আমার থেকে কম স্ট্রং না, অর্থাৎ আমার সমান স্ট্রং, এরকম কেউ। তো এরকমকে ধরো তোমাদের এই পজিটিভ এই সেন্টেন্সটা দিয়েছে, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। তো এটাকে বলেছে তোমরা সবাই কম্পারেটিভ করো, তখন কিন্তু আমরা একটা ঝামেলায় পড়ে যাব। তখন আমরা কি লিখবো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। তখন তার মিনিং ঠিক থাকে না। আমার বলতে হবে যে যেহেতু আমার সমান স্ট্রং, তো আমাকে তখন স্ট্রঙ্গার লিখলে হবে না, তখন আমরা লিখতে পারি লেস স্ট্রং। আর শুধু লেস স্ট্রং লিখলেও হবে না, একটা নট আছে। কেন আছে দেখো, দুইটা সেন্টেন্সের যদি আমরা মিনিং নিয়ে আলোচনা করি, একই বুঝায়, জাস্ট একটা আরেকটা পসিবিলিটি হতে পারতো, সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, যে সে আমার থেকে অনেক বেশি স্ট্রং, এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তো হি ইজ নট লেস স্ট্রং দেন ইউ, এটা আমরা নট লেস এর জায়গায় একদম ডিরেক্ট অ্যাজ বসাবো, দেন এর জায়গায় একটা অ্যাজ বসাবো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। তো আপনি আমাকে বলো তো, যেহেতু নট লেস আছে তাই আমরা লিখেছি অ্যাজ, তাহলে যদি শুধু লেস থাকতো তাহলে কি লিখতাম? হি ইজ লেস হি স্ট্রং হি দেন ইউ। লেস থাকলে strong। এটা অনেকটা অঙ্কের মতো। দেখো, নট লেস আর অ্যাজ দুইটা পক্ষ আমরা চিন্তা করি, এক পাশে নট আছে আরেক পাশে নাই। তো এই ক্ষেত্রেও সেকেন্ডটা আমি যেটা বলেছি, লেস থাকলে কি হবে, তো তুমি আগের মতো চিন্তা করো, এক পাশে না এক পাশে তো নট থাকবেই। তো
আমরা ওই নটটাকে এখানে Not বসাই। as. হ্যাঁ, ভেরি গুড। তো নট লেস থাকলে যেহেতু অ্যাজ হয়, তো সেরকম আমরা দেখবো যে লেস থাকলে নট এজ হয়। আচ্ছা, এটা ছিল আমাদের ফিফথ রুল। এটাই আমরা অ্যাপ্লিকেশন দেখবো। একটা দেখেছি, আরেকটা হচ্ছে এরকমই যে লেস থাকবে শুধু, তখন আমরা বসবো নট এজ, বাকি সব সেম। তো ফার্স্ট থেকে আমি একটু রিভাইজ করি। রুল নং 1 টা খুব ইজি। সুপারলেটিভে আমরা সব সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম দেখবো। হি ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এরকম হি ইজ দ্য ব্রাইটেস্ট। এখানে দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে কম্পারেটিভে আমরা লিখি দেন এনি আদার, পজিটিভে লিখি নো আদার। ক্লিয়ার? জি ম্যাম। ওকে। রুল নং 2 তে আগের মতোই সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ অবশ্যই থাকবে, কিন্তু সাথে যুক্ত হবে একটা নিউ ওয়ার্ড, সেটা হচ্ছে অফ অল থাকতে পারে অথবা অফ এনি। অফ অল বা অফ এনি থাকলে আমরা লিখি দেন অল আদার, দেন এনি আদার। অফ অল থাকলে লিখবো দেন অল আদার, অফ এনি থাকলে লিখবো দেন এনি আদার। আর পজিটিভ আগের মতো, সেটা হচ্ছে নো আদার। রুল নং 3 তে যদি আমরা যাই, সেটা হচ্ছে সুপারলেটিভে সবসময় শুরু হবে, শুরু হবে না, স্টার্ট হবে না, মাঝে থাকবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো ওয়ান অফ দ্য বা অফ অল এগুলোর পরে সবসময় আমাদের নাউনটাও প্লুরাল হবে। তো সুপারলেটিভে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভে যেহেতু এখানে অনেকের মধ্যে বুঝেছে ওয়ান অফ দ্য, তো সেজন্য আমরা এখানে লিখি মোস্ট আদার অথবা মেনি আদার। যেটাই লিখি অবশ্যই এরপরে প্লুরাল ফর্ম বসবে। পজিটিভে লিখে ভেরি ফিউ। ভেরি ফিউ বলতে বোঝায় যে খুবই কম, এরকম কিছু মানুষ আছে যারা এত ব্রাইট বা এরকম কিছু। তো ভেরি ফিউ, যেহেতু এটা আমাদের একটু প্লুরাল টাইপের ভাইব দিচ্ছে, তো অবশ্যই আমরা এখানে ভার্ব প্লুরাল লিখ। লাস্টে 4 আর 5, 4 আর 5 এর মধ্যে 5টা ইজি, বাট 4টা একটু হার্ড লাগে মাঝে মাঝে। যেমন 4 এর ক্ষেত্রে কম্পারেটিভে কম্পারেটিভ প্লাস দেন প্লাস সাবজেক্ট, যেমন টমেটোস আর চিপার, টমেটোস আর চিপার দেন অরেঞ্জেস, এরকম থাকলে এবং এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে, আমরা পজিটিভে তখন নট সো এটা অ্যাড করি। তো টমেটোস আর চিপার দেন অরেঞ্জেস, এটাকে আমরা লিখতে পারি অরেঞ্জেস আর নট সো চিপ অ্যাজ টমেটোস। অথবা যদি কম্পারেটিভে কখনো আমাদের নেগেটিভ দিয়ে দেয়, নেগেটিভ দিয়ে দিলে কি হবে, পজিটিভটা হবে, তখন অ্যাফার্মেটিভে লিখতে হবে, তখন আর নট বসাবো না, শুধু সো অ্যাজ বসাবো। এটা আমরা এক্সাম্পল করতে করতে আরো ভালো শিখবো। লাস্টে রুল নং 5 যেটা আজকে আমরা শিখেছি, সেটা হচ্ছে কম্পারেটিভে নট লেস আর দেন থাকলে পজিটিভে হবে অ্যাজ আর অ্যাজ। এটা অনেকটা সূত্রের মতো, নট লেস থাকলে আমরা অ্যাজ বসাই দিব, লেস থাকলে নট অ্যাজ বসাই দিব, আর দেন তো অলওয়েজ থাকবে, তো দেনের জায়গায় অ্যাজ বসবে। ক্লিয়ার কিনা বলো তো আপনি আমাকে একটু। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এখানে। উম আমি একটু মার্ক করছি, দাঁড়াও। এই যে দেখা যাচ্ছে কি স্ক্রিনটা ভালো মতো? জি ম্যাম। আচ্ছা, এই কয়টা আমরা একটু চেষ্টা করি তো, করা শেষ হলে আমাকে জানাও। ম্যাম, জি, বলো। ওই 17, 24 আর 26-এর রুল ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, 17, 24 আর 26 একটু ডিফারেন্ট, তো এটা আমরা সলভ করবো। বাকিগুলো করেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো দেখি ফার্স্টে কি 6 কি লিখেছি, কম্পারেটিভ পজিটিভ। পজিটিভ হচ্ছে ভেরি ফিউ ফ্লাওয়ার্স আর অ্যাজ নাইস অ্যাজ দ্য রোজ। আচ্ছা, ভেরি ফিউ দিয়ে লিখেছি কেন, দেখো এখানে আছে অফ অল ডে। আমরা তখন পড়েছি যে অফ অল থাকলে আমরা পজিটিভ লিখি নো আদার ডে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা তাহলে কি লিখতে পারি যে নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ নাইস অ্যাজ দ্য রোজ। তাহলে কম্পারেটিভ কি হবে, দেন অল আদার ডে। দ্য রোজ ইজ নাইসার দেন
all other flowers. ভেরি গুড, দেন অল আদার ফ্লাওয়ার্স। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নাম্বারটা, এটা পজিটিভটা কি হবে? এই পজিটিভটা হচ্ছে no no other secret for shining in life is um is as important as industry. ভেরি গুড। তাহলে এটা যেহেতু দা প্লাস সুপারলেটিভ আছে এই জন্য আমরা লিখেছি নো আদার থিং। ভেরি গুড। তারপর ফ্লাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ন্যাচারাল ক্যালামিটিস, এটা হচ্ছে কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ, কিভাবে লিখেছি? um comparatively হচ্ছে flood is more serious than most other natural calamities. ভেরি গুড। আর পজিটিভ? Very few natural calamities are as serious as flood. ভেরি গুড। তাহলে আচ্ছা, আমাদের 15 নাম্বারটা লিখতে পেরেছি? হ্যাঁ, এটা ভুলও হইতে পারে। আচ্ছা, সমস্যা নেই, শুনি। No other an animal is as bad as an angry man. আচ্ছা, এটা তাহলে আমরা একটু ট্রাই করি। ফার্স্ট অ্যান অ্যাংরি ম্যান ইজ, কোথায়, এই যে ইজ ওয়ার্স দ্যান অ্যান এনিমি। এটা আমাদের রুল নং 4 এ পড়ে। কেন পড়ে? এটা একটা কম্পারেটিভ ফর্ম আছে, প্লাস এখানে দেন আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের রুল নং 4 এ পড়ে। তো রুল নং 4 এ আমরা কি শিখেছি? লাস্টের সাবজেক্ট যেটা থাকে ওটাকে আমরা সবার সামনে নিয়ে আসি। তাহলে লিখি অ্যান অ্যানিমাল, লিখলাম। তো এটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভ বলতে কি বোঝাচ্ছে? এখানে কোনো নেগেটিভ নট বা নো বা এরকম এন দিয়ে কোনো কিছু উল্লেখ নাই। এরকম থাকলে আমরা কি করি? আবার আমরা দেখে আসি, তাও যে আমরা এখানে নট সো আর অ্যাজ বসাই। যদি এখানে নট থাকতো, এই যে ইজ নট থাকতো, এরকম থাকতো, তাহলে আর নটটা বসাতো না, জাস্ট সো আর অ্যাজ। তো অ্যান এনিমেল ইজ নট সো, নট সো বসালাম। তারপর কি করব? ওটার যে আমাদের অ্যাডজেক্টিভটা দেওয়া আছে এটার পজিটিভ ফর্ম বসাবো, ব্যাড। অ্যান অ্যানিমাল ইজন্ট সো ব্যাড অ্যাজ অ্যান অ্যাংরি ম্যান। বুঝেছি? ওকে, তাহলে নেক্সটে আমরা সলভ করি। আরেকটা হচ্ছে দ্য রাইস অফ দিনাজপুর। আচ্ছা হ্যাঁ, এটা একটু কঠিন লাগার কথা, কারণ এটা একটু ডিফারেন্ট। দ্য রাইস অফ, দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দ্যান দ্যাট। আচ্ছা, দেখো তো, এটা আমরা একটু মিনিং দিয়ে চিন্তা করি তাহলে ভালো বুঝবো। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দ্যান দ্যাট অফ সিলেট, মানে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে চালের তুলনা করতেছে দুইটা জেলার, সেটা হচ্ছে দিনাজপুর আর সিলেট। তো বলেছে সিলেটের থেকে নাকি দিনাজপুরের চাল ভালো। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি? যদি দিনাজপুরেরটা ভালো হয় তার মানে সিলেটেরটা অত ভালো না, তাই না? তো এরকম যখন এরকম আগেও বলেছি, আর আবারও আমরা একটু রিপিট তাহলে করি। সিলেট is not so good as the rice of দিনাজপুর. হ্যাঁ, এটা হ্যাঁ এভাবেই করা উচিত ছিল, কিন্তু আমরা কি করব? শুরুতে যদি দেন দ্যাট অফ সিলেট, এটা কিসের তুলনা করছে তা তো আমরা বুঝতে পারি না, তো আমরা সেম এই জিনিসটাই লিখবো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এখন পিছেরটাকে সামনে আনবো, কিন্তু লিখবো যে দ্য রাইস অফ সিলেট। এবার এভাবে লিখবো, দ্য রাইস অফ, দ্য রাইস অফ সিলেট ইজ নট সো গুড অ্যাজ, এখন আমরা দ্যাট লিখতে পারি, অ্যাজ দ্যাট অফ দিনাজপুর। দেখেছো কিভাবে চেঞ্জ করেছি? আমরা ওভাবেই করতাম, যে আমরা এতক্ষণ যেভাবে শিখেছি লাস্টেরটাকে সামনে আনা এরকম। কিন্তু দেখো, শুরুতেই যদি আমি সেন্টেন্সের শুরুতেই লিখি দ্যাট অফ সিলেট, খুবই বাজে দেখায়, এভাবে তো লেখা যাবে না। তো তাই আমরা সুন্দর করে বোঝার জন্য লিখছি দ্য রাইস অফ সিলেট ইজ নট সো গুড অ্যাজ দ্যাট অফ দিনাজপুর। তো দ্যাট অফ দিনাজপুর বলতে আমরা কি বোঝাচ্ছি? দিনাজপুরের চালটা। তো সেটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। যখন একই বস্তু তুলনা করছে, তো বারবার দ্য রাইস না লিখে আমরা লিখেছি
সিলেটের রাইসটা দিনাজপুরের তুলনায় ভালো, এভাবে লিখেছি। তো মিনিং আলাদা, বাট আমি বলছি কি যে সিলেটের রাইসটা দিনাজপুরের মতো অত ভালো না, এই কথাটাই হচ্ছে আমি পজিটিভে লিখেছি। কিন্তু কিভাবে চেঞ্জ করেছি এটা কি বুঝেছি? দ্যাট অফ কেন আমরা সামনে লিখলাম না? জি ম্যাম। ওকে, নেক্সটে আমরা যাই তাহলে। আরেকটা ছিল, সেটা হচ্ছে কোথায় কোথায় এই দ্যাট চেয়ার ইজ মোর কমফোর্টেবল দ্যান দিস ওয়ান। আচ্ছা, এটা আমি তোমাকে বলি, দেখি এরপর আমরা আরেকবার ট্রাই করি যে পারি কি। দ্যাট চেয়ার ইজ মোর কমফোর্টেবল দ্যান দিস ওয়ান, ওই চেয়ারটা এই চেয়ারের থেকে বেশি ভালো। তার মানে আমরা কি কি দিয়ে শুরু করব? এই চেয়ার। এখানে তোমার কিন্তু দ্যাট আর চেঞ্জ করা লাগবে না, কারণ লাস্টে তোমার কোনো দ্যাট নাই, শেষে হয়েছে দিস ওয়ান। এটা তো দিস ওয়ান কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে ওটা খারাপ দেখায়। তো আমরা কি লিখতে পারি? দিস চেয়ার, ওয়ান দিস না দিয়ে চেয়ার আমরা লিখবো জাস্ট ইজ দিস চেয়ার। হ্যাঁ, দিস চেয়ার is as is not so comfortable as that one. ভেরি গুড, অ্যাজ দ্যাট ওয়ান, এভাবে আমরা লিখি। তো দিস চেয়ার ইজ নট সো কমফোর্টেবল অ্যাজ দ্যাট, ভেরি গুড। লাস্টে আছে কোনটা? শি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। আচ্ছা, এটাকে কিন্তু ভালো একটা প্রশ্ন, এটাকে দিয়েছে কম্পারেটিভ করতে। আমরা যদি তাকাই, এটা আমাদেরকে রুল নাম্বার 5 থেকে দিয়েছে, তো আমরা একটু রিভাইজ করি। দেখো, বলেছে নট লেস থাকলে আমরা সবসময় দেন লিখি, বা অ্যাজ এর জায়গায় আমরা সবসময় নট লেস লিখি। তো এখানে যদি অ্যাজ এর জায়গায় কখনো নট অ্যাজ থাকে, তাহলে আমরা কি লিখবো? লেস। আমরা আগেও বলেছি কেন এটা হয়েছে, অনেকটা অঙ্কের সূত্রের মতো ধরতে পারো, দুই পক্ষকে সমান করার ব্যাপারটা। তো নট এস থাকলে আমরা লিখি লেস। তো চলো আবার দেখি কি লিখেছে। শি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সে, সে অতটাও আহ, খারাপ না যতটা তুমি বলেছো, এরকম কিছু। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? নট অ্যাজ এ জায়গায় আমরা জাস্ট লেস লিখবো। তো শি ইজ লেস আগলি দেন ইউ সে। বুঝেছি আদমি? জি ম্যাম। আচ্ছা, এটা বুঝলে ভেরি গুড। তো দেখতে ছিল আমাদের এই 5টা রুলস নিয়ে, মোটামুটি মজাদার, খুবই একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আচ্ছা, এই ফাইলটাকে আমি স্কুলেতে পাঠিয়েছি তোমাদেরকে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তো আমরা আজকে একটা মজাদার টপিক শুরু করবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা কি ট্রান্সফরমেশন ছোটবেলায় শিখেছি না? অ্যাসার্টিভ থেকে কিভাবে এটা করে ওটা করে। করে। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা এবার হচ্ছে ওগুলোও দেখবো। প্লাস আমাদের এবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়েও একটা টপিক আছে। এটা খুবই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাট এর আগে আমরা হচ্ছে আগে যেগুলো শিখেছি, যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে করে, ওগুলো আরেকটু ভালো মতো দেখবো, কারণ হয়তো ছোটবেলায় আমরা অত রুলস করিনি, এখানে কিছু রুলস অ্যাড হবে তাই। তো শুরু করা যাক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা শুরুতেই শিখবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, তো আমরা বুঝতে পারছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা চেঞ্জ করব, যেখানে মিনিং কিন্তু সবসময় সেম থাকবে, মিনিং এর কোনো চেঞ্জ হবে না, জাস্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এরকম করবো। তো শুরু করা যাক। অনলি বা অ্যালোন থাকলে, খুব ইম্পর্টেন্ট ব্যক্তির ক্ষেত্রে, অনলি বা অ্যালোন যদি ব্যক্তির ক্ষেত্রে থাকে, তাহলে তখন আমরা লিখি নান বাট। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে আমরা লিখি নাথিং বাট। আর বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে আমরা লিখি নট মোর দেন, নট লেস দেন। তিনটা একসাথে বললাম, আবারও বোঝার চেষ্টা করি। ধরো বললো যে অনলি আদমি ক্যান ডু দিস, এখানে একজন পার্সনের কথা বলছে বা ব্যক্তির কথা বলছে, এরকম একজন মানুষ বা ব্যক্তি থাকলে আমরা সেখানে লিখি নান বাট। মিনিং থেকেও বোঝা যাচ্ছে কেন এখানে নান লিখেছি। যেহেতু কোনো বস্তু, ধরো একটা পেন্সিল, মানে দিস পেন্সিল ইজ মাই ফেভারিট, এরকম টাইপ কিছু কোনো বস্তু থাকলে আমরা সবসময় লিখবো নাথিং বাট। আর যদি কোনো বয়স বলে বা সংখ্যা বলে, আই হ্যাভ অনলি 5 টাকা, তো এরকম বয়স বা সংখ্যা বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা লিখি নট মোর দেন, নট লেস দেন। তাহলে কিভাবে লিখি একটু এক্সাম্পল গুলা তাকাই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে আমরা লিখতে পারি নান বাট আল্লাহ ক্যান হেল্প। দ্য গার্ল অ্যালোন লিভস ইন দিস হাউস। আচ্ছা, অনলির সাথে কিন্তু অ্যালোনও থাকতে পারে, তাই এখানে লিখেছে নান বাট দ্য গার্ল লিভস ইন দিস হাউস। তো নান বাটটা সবসময় আমরা শুরুতে লিখি, তাই এই জন্য নান বাটটা প্রতিবার শুরুতে এসেছে। এখানে হচ্ছে যে লাস্ট এক্সাম্পলটা মাত্র বললাম নান বাট, এখানে হচ্ছে কোনো স্পেস দেওয়া হয়নি, তাই আর কি এরকম লাগছে। নেক্সট, বস্তুর ক্ষেত্রে কি হবে?
আমরা লিখি নাথিং বাট। তো অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধু চাঁদটা দেখা যাচ্ছিল। তো যেহেতু এখানে একটা বস্তুর কথা শুধু বলছে, তো আমরা কি লিখবো? নাথিং বাট দ্য মুন ওয়াজ নাথিং বাট ভিজিবল। আমরা এটাকে শুরুতে নিয়েও লিখতে পারতাম, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, একই কথা। লাস্টে বয়স বা সংখ্যার ক্ষেত্রে এখানে শুধু সংখ্যা বা বয়স থাকবে বা কোনো নাম্বারস এর উল্লেখ থাকবে। দ্য বয় ইজ অনলি 12, এটাকে আমরা লিখতে পারি নট মোর দেন বা নট লেস দেন। তো দ্য বয় ইজ নট মোর দেন 12, দ্য বয় ইজ নট লেস দেন 12, একই কথা। কিন্তু এক্ষেত্রে আবার নট মোর দেন কে সামনে আনলে সেটার মিনিংটা ঠিকঠাক প্রকাশ পায় না। তো আমরা সবসময় এটা যেখানে অনলি আছে ঠিক সেই জায়গাটাই নট মোর দেন বা নট লেস দেন বসাই। ক্লিয়ার বলো তো আমি এই তিনটা আমরা বুঝেছি কিনা? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আমরা যাই। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু ইত্যাদি থাকলে আমরা ক্যান নট বাট সাথে ভার্বের বেস ফর্ম বা যে কোনো একটা লেখাই যায় ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। আচ্ছা, এটা যেমন আমি দেখাই, উই মাস্ট, মাস্ট দিয়ে আমরা শুরুতে এক্সাম্পলটা দেখি, উই মাস্ট গো দেয়ার, আমাদের তো সেখানে যেতেই হবে। তো মাস্ট থাকলে কি বলেছে? ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো উই ক্যান নট বাট গো দেয়ার, উই ক্যান নট হেল্প ডিসকাসিং দ্য ম্যাটার উইথ আওয়ার ভিসি। তো উই হ্যাভ টু আছে, তো ওইখানে আমরা ক্যান নট হেল্প বা ক্যান নট বাট দিয়েও লিখতে পারতাম। উই হ্যাভ টু ডিসকাস দ্য ম্যাটার, আমরা এখানে লিখতে পারতাম উই ক্যান নট বাট ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার ভিসি। তাহলে বুঝলাম যে কেন মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু ইত্যাদি থাকলে আমরা সাধারণত ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে অ্যান্সার করি। লাস্টে আরেকটা বলেছে কুড প্লাস হ্যাড টু, ওয়াজ টু। দেখবা এখানে সব পাস্টে লেখা, কুড আছে, হ্যাড টু আছে, ওয়াজ টু আছে, আর টু আছে। এগুলো থাকলে আমরা আগের মতোই কুডেন্ট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা কুডেন্ট হেল্প প্লাস ভার্ব আইএনজি একই জিনিস ইউজ করবো। যেমন আই কুড লাভ, এটাকে আমরা লিখতে পারি আই কুড নট বাট লাভ। আই হ্যাড টু গো, আই কুডেন্ট হেল্প গোয়িং। আচ্ছা, আই হ্যাড টু গো দেয়ার, আই কুডেন্ট হেল্প গোয়িং দেয়ার, অথবা আই কুডেন্ট বাট গো দেয়ার। বুঝেছি এই কয়টা রুলস আমরা? জি ম্যাম। ওকে, নেক্সট আছে একটা মজাদার রুল, সেটা হচ্ছে এভরি বা অল দিয়ে কিভাবে থাকে। আচ্ছা, এটা আসলে এখানে আমাদের হিজিবিজি করে লিখেছি, এখানে আমরা তাকাচ্ছি না, আমরা এক্সাম্পলে তাকাবো। কারণ এখানে এভরি প্লাস নাউন থাকলে কি হয়, যেমন এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এরকম থাকলে আমরা কিভাবে লিখি সেটা দেখ। দেয়ার ইজ নো ড্যাশ, এভাবে লিখি। যেমন আমরা একটু ব্ল্যাঙ্কে এভরি মাদার লাভ আর চাইল্ড, প্রতিটা মা তার সন্তানকে ভালোবাসে। আচ্ছা, তো বলেছে এভরির পরে আমরা দেখবো একটা নাউন আছে, সেটা হচ্ছে মাদার। এখানে অনেক কিছু থাকতে পারে, তো এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমরা এভাবে ট্রান্সফর্ম করি যে দেয়ার ইজ নো, তারপর আমরা বসাই দিই সেই নাউনটা। তো দেয়ার ইজ নো এরপর নাউন বসলে হয় দেয়ার ইজ নো মাদার। নাউন বসানোর পর একটা বাট ইউজ করবো অবশ্যই, দেয়ার ইজ নো মাদার বাট, এরপর এক্সটেনশনটা বসাই দিই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এখানে আমি কি কি অ্যাড করলাম? দুইটা জিনিস অ্যাড করেছি, দেয়ার ইজ নো অ্যাড করেছি আর বাট অ্যাড করেছি। দেয়ার ইজ নোর পরে আমি কিন্তু এভরির পর যে নাউনটা ছিল অবশ্যই সেটা বসাবো, অন্য কোনো কিছু বসাবো না। আর তারপর হচ্ছে একটা বাট অ্যাড করেছি। তো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে তো আমরা একটু একটু ট্রাই করে এটা পারি কিনা। এভরি রোজ হ্যাজ, এটা একটু ট্রাই করে তো পারি কিনা। Uh, there has no rose but a thorn. আচ্ছা, এই যে দেখো দেয়ার, এখানে কিন্তু এটা একদম আহ, সবসময় এটাই বসবে যে দেয়ার ইজ নো, এখানে অবশ্যই ইজ বসবে এবং আর কিছু না। তো দেয়ার ইজ নো, তারপর কি বসাতে পারি? There is no rose বাট, but has a thorn. ভেরি। তাহলে বুঝেছি এটা কিভাবে হলো।
জি। আচ্ছা, নেক্সট, এক সেকেন্ড। এই যে নেক্সটটা আসলে ওখানে তোমাদের একটু ওলটপালট করে ফেলেছে। অল, তারপর এভরিবডি, এভরিওয়ান সব একসাথে দিয়ে দিয়েছে, তাই আমাদের ওটা বুঝতে অসুবিধা হয়। তো আমরা কি বলেছি, আমরা একটু কষ্ট করে তাকাই। এভরি বা অল সাথে নাউন থাকলে আমরা আচ্ছা সরি, এটা ইন্টারগেটিভে চলে গেছি। এই যে এভরিওয়ান, সরি, এভরি প্লাস নাউন, আমি একটু হাইলাইট করি, আমরা 5 নম্বরের কথা বলছি। সেটা হচ্ছে এভরি প্লাস নাউন থাকলে আমরা সবসময় দেয়ার ইজ নো প্লাস বাট দিয়ে লিখবো। তো এটা তো আমরা বুঝলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমরা লিখতে পারি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। কিন্তু মাঝে মাঝে তোমরা দেখবা এরকম সেন্টেন্স যে এভরিওয়ান লাভস দেয়ার কান্ট্রি, তো এভরিওয়ান বা এভরিবডি দিয়ে থাকলে তখন কিন্তু আমরা দেয়ার ইজ নো লিখতে পারি না। তো আমরা তখন কি লিখি, নো ওয়ান, নান, নো বডি। দেখো তোমাদের ব্রেকেটে দেয়ার ইজ নো বা বাট দিয়েছে, এটা কেন দিয়েছে জানো? কারণ ধরো, এটাও আমরা শিখবো যে কেন আমরা দেয়ার ইজ নো ইউজ করি না, ওটা করা আসলে অতটা ভালো দেখায়। যেমন আমি বললাম এভরিওয়ান লাভস দেয়ার কান্ট্রি, তো সবাই সবার দেশকে হচ্ছে ভালোবাসে, এভরিওয়ান লাভস দেয়ার কান্ট্রি, এটাকে আমরা লিখতে পারি নো ওয়ান হেটস দেয়ার কান্ট্রি। কেন লিখেছি, এই যে এখানেই আছে যে এভরিওয়ান বা এভরিবডি থাকলে আমরা নো ওয়ান, নান অথবা নো বডি, যেটা দিয়ে তোমার ইচ্ছা সেটা দিয়ে লিখতে পারি। তো এভরিওয়ান আছে, এটার সাথে মিলিয়ে আমি বললাম নো ওয়ান বা নান, আর এভরি বডি থাকলে আমরা তখন নো বডি। তো এভরিওয়ান আছে, তো আমরা এখানে লিখতে পারি নো ওয়ান হেটস দেয়ার কান্ট্রি। দেখো দুইটার মিনিং কিন্তু সেম কিনা বলো তো, আপনি এভরিওয়ান লাভস দেয়ার কান্ট্রি, নো ওয়ান হেটস দেয়ার কান্ট্রি। হ্যাঁ, একই। হ্যাঁ, একই। তো এটা আমরা এভাবে আর কি সবসময় করে থাকি। কিন্তু এই যে আমরা এখানে হেট কেন লিখেছি, কারণ আমরা লাভের অপোজিট ওয়ার্ডটা জানি, লাভ আছে তাই হেট হয়েছে। কিংবা ধরো এরকম আমরা সবসময় অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সব থেকে বেসিক রুলটা এটাই যে আমরা সবসময় অপোজিট ওয়ার্ড বসে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে আমরা লিখতে পারি হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান। এটাও কেন লিখেছি, অনেস্টের বিপরীত শব্দ বা অ্যান্টোনিমটা হচ্ছে আমাদের জানা আছে, অনেস্ট থেকে ডিসঅনেস্ট। তো সে হচ্ছে একজন সত্যবাদী মানুষ বা অনেস্ট, তো এই জন্য আমরা বলেছি সে একজন আহ, খারাপ মানুষ বা এরকম কিছু না। তো এই কারণে যখন আমরা অপোজিট শব্দ বা অ্যান্টোনিমটা জানা থাকে তখন আমরা নো ওয়ান দিয়ে লিখি। ধরো এমন কিছু একটা বললো যেটার অপোজিট ওয়ার্ড আমরা জানি, যেমন এভরিওয়ান, এভরি ওয়ান মাস্ট ডু দিস, সবার এটা করা উচিত। তো এভরিওয়ান মাস্ট ডু দিস, আমরা কি এটাকে আর তখন বলো তো চেঞ্জ করতে পারবো? তখন কি আমরা এখানে নো ওয়ান দিয়ে কিছু লিখতে পারবো এখন? উম পারবো না। হ্যাঁ, আসলে এটা আমরা এই জন্য পারবো না বলে হয়তো যারা ধরো আহ, আমি অনেক বড় তারা অবশ্যই পারবে, যাদের এই অ্যান্টোনিম গুলো মনে থাকে বা মনে আছে বা যাদের ভোকাবুলারি অনেক স্ট্রং। কিন্তু আমরা এখনো অনেক ছোট, আমরা মাত্র ক্লাস 8-এ পড়ি, তো আমাদের জন্য এটা পসিবল না। তো এই জন্য আমরা কি করি, এটার অ্যান্সার লেখার সময় আমরা মাঝে মাঝে এটা করতে পারি, দেয়ার ইজ নো ওয়ান বাট মাস্ট ডু দিস। তো এভাবে আমরা কমপ্লিটটা করি। এটা আসলে একদমই ফালতু, এটা একটা রুলস। বাট আমরা এটা কি করি, যখন আমরা অ্যান্টোনিমটা জানি না তখন এই কাজটা করি। কিন্তু এটা খুবই এরকম আসলে খুব একটা দেয় না যে এভরিওয়ানের পরে এমন কিছু দিয়েছে যেটা আমরা জানি না, বাট এটা আমরা শিখে রাখি যে এমন কখনো যদি দিয়েও দেয় যেটা আমরা অ্যান্টোনিম করতে পারছি না, তখন আমরা এভাবে লিখে আসলে হবে হয়তো। টিচারের উপর এটা ডিপেন্ড করে। এমন কিছু ধরো তুমি জানো না কিন্তু বাকি সবাই জানে, তখন কিন্তু টিচার আর আমাকে নাম্বার দিবে না। কিন্তু ধরো এমন একটা ওয়ার্ড দিয়েছি ইনি যে এটা কেউই পারছে না অ্যান্টোনিম করতে, তো অবশ্যই তখন নাম্বার দিবে। কিন্তু সবাই পারছে আমি একা পারছি না, এরকম হলে অবশ্যই তখন মার্ক কাটা যাবে। বুঝেছি কিনা এই রুলসটা কখন খাটবে?
আচ্ছা, নেক্সট আমরা একটু যাই। তো আচ্ছা, আমি এতক্ষণ যা যা বলেছি আবার একটু রিপিট করে আমাদের বোঝার জন্য তোমাকে এখান থেকে আমি বলি বেসিক রুলটা কি। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এমন ভাবে করি যেন সেখানে একটা না বোধক কিছু একটা থাকে কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না। যেমন এক্সাম্পল গুলো একটু দেখি, খুব ভালো ভালো এক্সাম্পল, যেমন ম্যান ইজ মর্টাল। আমরা কি জানি আদমি মর্টাল মিনিং কি? হ্যাঁ, মরণশীল। Very good. মানুষ মরণশীল, তার মানে এটা কি বোঝাচ্ছে যে আহ কোনো মানুষই হচ্ছে আসলে অমরণশীল না, এরকম কিছু। তো এই যে অমর না। হ্যাঁ, অমর নয়। ভেরি গুড। তো ম্যান ইজ মর্টাল এটাকে চেঞ্জ করে লিখেছে ম্যান ইজ নট ইমমর্টাল। এটাই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভের সব থেকে বেসিক ধারণা, যেখানে আমরা সাধারণত অ্যান্টোনিমটা বসাই, মর্টাল থেকে ইমমর্টাল। তারপর ম্যাড, দেখো রানা হ্যাড আ ম্যাড লুক ইন হিজ আইস। আচ্ছা, তার আইস নাকি খুবই একটা ম্যাড লুক আছে। তো এটাকে আমরা কি করতে পারি, ম্যাড মানে হচ্ছে যে পাগল, কিন্তু যে সেন আমরা বলি যে সেন শব্দটা যদি আমরা শুনে থাকি তাহলে আমরা জানি যে সেনের মিনিং এটা কি জানি? না। আচ্ছা, সেন মানে হচ্ছে ধরো যে যার উম বিবেক আছে বা যে মানসিক অবস্থায় ঠিক আছে। তো ম্যাড বলতে কি, এখানে আসলে ম্যাড বলতে সে পাগল এরকম বোঝাচ্ছে, কারণ তার চোখের একটা প্রশংসা করেছে যে তার চোখে একটা ম্যাড লুক আছে। তো যে ম্যাড, তার উল্টাটা হবে যে বিবেকবান বা যার বিবেকবান। মানসিক অবস্থা ঠিক আছে, এরকম কিছু। তো এখানে আমরা ম্যাড এর অপোজিট ওয়ার্ড আমরা লিখতে পারি সেইন। এই যে দেখো একটা ডিফারেন্ট ওয়ার্ড আমরা আজকে শিখলাম, রানা had not a sane look in his eyes. তো লাস্টে হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটাকে আমরা বলতে পারবো এটার আহ, কি হতে পারে, হি ইজ আ রেগুলার স্টুডেন্টের নেগেটিভ। হি ইজ নট আ ইরেগুলার স্টুডেন্ট। আচ্ছা, হি ইজ নট হবে নাকি এন হবে বলো তো? অ্যান্ড হবে, যেহেতু ইরেগুলার আই আছে। ভেরি গুড, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। তাহলে এটা ছিল আমাদের সব থেকে বেসিক রুল। তো এটা আমরা শিখলাম। নেক্সটে বলেছে যে অনলি বা অ্যালোন থাকলে, এটা আমরা আবারও পড়েছি, আবার একটু রিপিট করি। মানুষের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে নান বাট, তারপর বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন নট লেস। মাস্ট থাকলে আমরা কি হবে বলে, এখানে শুধু মাস্টের কথা, কিন্তু আমরা আরো অনেকগুলো পড়েছি যে মোডাল থাকলে বা এম টু ইস টু আর টু ইত্যাদি থাকলে আমরা ক্যান নট বাট প্লাস ভার্ব অন বা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি এটা লিখি। তো তারপর বলেছে এভরিওয়ান বা এভরিবডি, এতক্ষণ আমরা এটাই দেখেছি যে এভরিওয়ান বা এভরিবডি থাকলে নো ওয়ান বা নান লিখি অথবা নো বডি। আর বিশেষ কিছু ক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো দিয়ে কাজ করতে পারি। তো এভরিবডি মাস্ট ডু দিস দিলে আমরা এখানে কি লিখতাম বলতো, এভরিবডি মাস্ট ডু দিস। যদি অ্যান্টোনিম দিয়ে করি। না, যদি আমরা তো অ্যান্টোনিমটা পাচ্ছি না, তো দেয়ার ইজ নো তখন তার ওয়ান লেখা যাবে না, তাহলে কি লিখতাম? যেমন এভরি ওয়ান মাস্ট ডু দিস, তাই আমরা লিখেছি দেয়ার ইজ নো ওয়ান। বাট যদি লিখতো এভরিবডি তাহলে কি তাহলে লিখতাম? দেয়ার ইজ নো বডি। হ্যাঁ, ভেরি গুড, এটাই বলেছি। তো এভরিবডি থাকলে আমরা তখন দেয়ার ইজ নোবডি, যদি অ্যান্টোনিম না জানি তাহলে। এটা আসলে আমরা খুব একটা ইউজে করি না সেই ক্ষেত্রে। আর এভরি প্লাস নাউন থাকলে কি হবে সবাই জানি আমরা, দেয়ার ইজ নো প্লাস বাট। এরপর আরেকটা মজার, অলওয়েজ থাকলে নেভার হবে। আহ সাথে দেখো কি বলেছে, কোয়ালিফাইং ওয়ার্ডের অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট। কোয়ালিফাইং ওয়ার্ড বলতে যে ওয়ার্ডটা আমরা এই যে অ্যান্টোনিম নাকি সিনোনিম নাকি বের করব সেটা, যেমন হি ইজ, আচ্ছা, হি অলওয়েজ এই যে হি অলওয়েজ রেসপেক্টস এল্ডার্স, এই কথাটা ধরো এই সেন্টেন্সটাকে আমাকে দিয়েছে অ্যান্টোনিম সরি নেগেটিভ করতে। তো অলওয়েজ এর জায়গায় আমরা বসাবো নেভার প্লাস এই যে আমরা যেই ওয়ার্ডটার আমি এখন অ্যান্টোনিম বসাবো এটাকে আমরা বলি কোয়ালিফাইং ওয়ার্ড। তো রেসপেক্টের কি হতে পারে অ্যান্টোনিম? ডিসরেসপেক্ট। ভেরি গুড, তাহলে এই সেন্টেন্সটার নেগেটিভ কি হবে? নেভার হি ডিসরেসপেক্ট এল্ডার্স। আচ্ছা, এখানে নেভারটা আমরা আহ, এই যে অলওয়েজ এর জায়গায় সাধারণত বসিয়ে থাকি, তাহলে হি হি নেভার নেভার ডিসরেসপেক্টস ডিসরেসপেক্ট। এল্ডার্স। বুঝেছি? জি ম্যাম।
এই যে অলওয়েজ থাকলে হয় নেভার। তারপর একটা আমাদের পড়া জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড আর দেন। আচ্ছা, এই অংশটা আমরা পড়িনি কিন্তু এটা পড়েছি, নো সুনার হ্যাড আর দেন। এটা কি মনে আছে আমরা কোথায় পড়েছি? ডিগ্রিতে। নো সুনার হ্যাড আর দেন, এটা কিন্তু আমরা পড়েছি রাইট ফর্ম অফ ভার্বে। দেখো মনে আছে কিনা, নো সুনার হ্যাড এরপর ভার্বের ভি3 ফর্ম হয়, দেন এর পর হয় ভি2 ফর্ম। ও, রাইট ফর্ম ভার্ব। হ্যাঁ, আচ্ছা মনে আছে কিনা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে একটু মনে করাতাম। সমস্যা নেই, আমি একটা সেন্টেন্স লিখি তাহলে মনে করবে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এই যে দেখো, মানে খুবই মজাদার দুইটা জিনিস আমরা দেখবো। নো সুনার হ্যাড এর পরেও আমাদের একটা ভার্ব আছে, দেন এর পরেও কিন্তু একটা ভার্ব আছে, এই যে দুইটা ভার্ব। তো আমাদের পড়ার বিষয় কি ছিল, যে নো সুনার হ্যাড এর পর যে ভার্বটা থাকে সেটা সবসময় ভি3 ফর্মে হয়, দেন এর পর যেটা থাকে সেটা সবসময় ভি2 ফর্মে হয়। তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আচ্ছা, এটার মিনিংটা একটু মোটামুটি জরুরি, যে নো সুনার হ্যাড বলতে বোঝাচ্ছে যে যেই না আমরা স্টেশনে পৌঁছালাম তারপরই ট্রেনটা ছেড়ে দিচ্ছি। তো এইখানে আমাদের খেয়াল রাখতে হবে এই দুইটা জিনিস, যে নো সুনার হ্যাড এর পরে যে ভার্বটা সেটা সব সময় ভি3 ফর্মে হবে। এটা আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি যে রিচ এটার ভি2 ভি3 একই, বাট কয়েকটা জায়গায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, দেন এর পরে অবশ্যই ভি2 বসাতে হবে। বুঝেছি? ম্যাম ম্যাম, যেহেতু রাইট ফর্ম ভার্ব সম্পর্কে বললেন, তো ওই যে আপনি যে হোমওয়ার্ক দিছিলেন না, ওখানে হচ্ছে জি। যে আমি না ওটা পাইনি। সমস্যা নেই, এই যে আমরা আচ্ছা কমপ্লিট কি করেছি যতটুকু ছিল হোমওয়ার্ক? মানে ওটা পারিনি তো, তাই আর বাকিটুকু করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা আমরা আহ কোনটা পারিনি, তাহলে দাঁড়াও একটু দেখি কত নাম্বারটা পারিনি। ই। দ্য ওল্ড সেইলর ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, এটা খুব মজাদার কেন, দেখো আমরা একটু তাকাই, আমরা তখন পড়েছিলাম যে সিম্পল। আচ্ছা, রুলসটা আগে দেখি তাহলে ভালো মনে পড়বে। যে 11-এ দেখেছি, দেখো অনেক কিছু দিয়েছে কিন্তু লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট লাইন লিখেছে, সেটা হচ্ছে টু ব্যতীত অন্য প্রিপোজিশন থাকলেই আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। আমরা যেহেতু প্রিপোজিশন নিয়ে আসলে অতটা ভালো মতো পড়িনি, তাই হয়তো এটা আমাদের ভুল হয়েছে। আমরা যখন প্রিপোজিশন নিয়ে পড়বো, অ্যাওয়ে এটা কিন্তু একটা প্রিপোজিশন। দ্য ওল্ড সেলার ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এবার কি হবে বলো তো? লিভিং। ভেরি গুড, দ্য ওল্ড সেলার ওয়েন্ট অ্যাওয়ে লিভিং দ্য ম্যারেজ গেস্ট। এই কারণে এটা লিভিং হয়েছে। তো এরপর আমরা আবার একটু ট্রাই করবো পাশে, তাহলে এরপর পারবো, ঠিক আছে? আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম, এই যে নো স্নার হ্যাড আর দ্যান, তো এটা যদি আমরা বুঝে থাকি আমরা আবার যাই আমাদের পড়ায়। বলেছি নো সুনার হ্যাড আর দেন, দেখো এখানে নো আছে তাই আমরা বুঝতে পারি যে এটা আসলে নেগেটিভ টাইপের কিছু একটা অর্থ, তো এই জন্য এটা নেগেটিভে। তো এরকম কিছু একটা থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে সবসময় কনভার্ট করি। এক্সাম্পলটা দেখি তাহলে ভালো বুঝবো। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ। আচ্ছা, যেই না অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝাচ্ছে যেই মাত্র বা যখনই, এরকম বোঝায় যে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ। এখানে আমরা খেয়াল রাখবো যে যেখানে কমা আছে ঠিক সেখানে আমরা দেনটা বসাই, আর কিছুই না। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড। তারপর এখানে যেহেতু ভার্বটা দেখো এন্টার, এটার থেকে আসলে ভি2 ভি3 একই, তো আমাদের কোনো টেনশনের কারণ নাই। কিন্তু এখানে ধরো বাই এনি চান্স এখানে একটা ভার্ব দিল, সেটা হচ্ছে ব্রিং। আচ্ছা, ব্রিং না, যেমন গো, কিছু এই কারণে একটা, এটা আমি কেন দিচ্ছি, কারণ ধরো এই ভার্বটা দেয়া আছে, ওয়েন্ট দেয়া আছে, দ্য টিচার ওয়েন্ট দ্য ক্লাস। আমি জানি এটা আসলে পসিবল না, বাট দেয়া আছে, আমি বোঝানোর জন্য বলছি। অবশ্যই আমাদের নোশনাল লেখার সময় এখানে ভার্বটাকে ভি3 তে লিখতেই হবে, না হলে আমাদের হচ্ছে নাম্বার কাটা যাবে। তো নো সুনার হ্যাড এরপর অবশ্যই ভি3 হবে, দেন এরপর হবে ভি2। তো আবার একটু দেখি কি বলেছে রুলসটা। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা সবসময় নো সুনার হ্যাড আর দেন এটা বসাবো। ভার্ব কিভাবে চেঞ্জ করবো ওটা আমরা শিখে এসেছি, যে নো সুনার হ্যাড এর পর সবসময় ভি3, দেন এর পর সবসময় ভি2 হয়। বুঝেছি আপনি?
জি ম্যাম। আচ্ছা, এটা একটু আমরা যদি বাসায় আবার পড়ি তাহলে দেখবা অনেক ইজি লাগে। লাস্টে আরেকটা বলি, বোথ আর এন্ড থাকলে। আচ্ছা, বোথ আর এন্ড থাকলে আমরা কি করি? নট অনলি বাট অলসো দিই। যেমন এক্সাম্পলটা একটু দেখি, বোথ জনি অ্যান্ড রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। রনি জনি দুইজনই হচ্ছে কাজটা করতে পারে। তো এখানে বোথ আর এন্ড কেন লিখেছে? কারণ সেন্টেন্সে বোথও থাকবে, এন্ডও থাকবে। এরকম থাকলে আমরা লিখতে পারি নট অনলি বাট অলসো, মানে শুধু রনি না, বরং জনিও কাজটা করতে পারে। নট অনলি জনি বাট অলসো রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। কোথায় কোথায় বসাবো আবার বলি, বোথের জায়গায় হচ্ছে নট অনলি বসাবো, এন্ড এর জায়গায় হচ্ছে বাট অলসো বসাবো। নট অনলি বাট অলসো আর যা আছে সব আগে। বোথ জনি অ্যান্ড রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। নট অনলি জনি বাট অলসো রনি ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম হচ্ছে যে এটার পিডিএফ কি পাবো? হ্যাঁ, এটার পিডিএফ হচ্ছে আমরা আজকে স্কুলেতে পাঠিয়ে দেবো, তারপর ওখান থেকে একটু রিভাইজ করে আসবো, ঠিক আছে? আচ্ছা, আপনি তোমাদের কোনো এক্সামের কি আপকামিং কোনো সিলেবাস পেয়েছে? আপকামিং এক্সামের? না, দেয়নি। শুধু বলছে যে আগের কারিকুলামে হচ্ছে যে পরীক্ষা হতে পারে এসব। আচ্ছা, তাহলে যদি আগের কারিকুলামে হয়, তাহলে তো আগের কারিকুলামে আমাদের অনেক গ্রামার আইটেম আছে, তাহলে সেগুলো পড়াচ্ছে না যে? ম্যাম বই তো চেঞ্জ হয়নি, তো ও ওই বই অনুসারেই তো পারি। জি, আসলে এই যে তোমাদের আহ বড় আপুরা, যেমন ক্লাস নাইনের একটা আপু একজন আমাকে জানিয়েছে যে ওদের স্কুলে হচ্ছে এক্সামের হচ্ছে একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের মেবি লাস্টের দিকে। তো ওদের হচ্ছে কিছু গ্রামার আইটেমও অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে ওদের দিয়েছে ন্যারেশন, ডিক্রি, ভয়েস, এই তিনটা দিয়েছে। তো যেহেতু ওদের দিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের দিয়েছে কিনা, তাই একটু আস্ক করলাম। তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই। বোথ রনি জনি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তো এই যেহেতু অনেকগুলা রুলস করেছে, আমি আর আগাতে চাচ্ছি না, কারণ এটা একটু মনে থাকে কিনা। তো আমরা চলো একটু ট্রাই করি। উম আচ্ছা, তোমাদেরকে একটা হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে 14 নাম্বারটা না পারলে কোনো সমস্যা নেই, 14টা একটু হার্ড, বাকিগুলা ট্রাই করি। উম এই কয়টা, এই যে 7, 12, 13, 14, 17, 18, এই কয়টা একটু ট্রাই করি তো। আচ্ছা ম্যাম। ম্যাম রুল যদি ভুলে যাই? তাহলে এই যে দাঁড়াও, আমরা একটু লাস্ট একটু দেখুন রুলসগুলো। এই যে দাঁড়াও, একটু স্ক্রিনটা ছোট করি। এই যে এখানে রুলস গুলো একটু একবার দেখি, এরপর হচ্ছে আমরা করা শুরু করি। আর দেখার দেখুন আমাকে একটু জানিয়ে তারপর আমরা। ম্যাম সবগুলোই কি মানে এই ছকটা থেকেই আছে এখানে? হ্যাঁ, এই ছক থেকে আছে। এই সবগুলো না, যেগুলো আমরা পড়িনি সেগুলো নেই। এই যে যেমন এইটার মধ্যেই আছে, এইট। আচ্ছা ম্যাম। জি ম্যাম শেষ। আচ্ছা, তাহলে আমরা যাই কই। এই যে ম্যাম আর একটু। ও আচ্ছা, জি ম্যাম। ম্যাম শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি 7 নাম্বারটা কি হবে। None but a patriot can be so noble. ভেরি গুড। তারপর ইউ ক্যান নট বাট লিসেন টু ইউর টিচার। Um,
এটা পারিনি। আচ্ছা, আমরা এই ক্যান নট বাট, এই যে আমরা তখন শিখেছি যে মাস্ট থাকলে কি লিখি আমরা সবসময় ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ইত্যাদি। তো আমরা এখন কি করবো তাহলে উল্টা, ওখানে মাস্ট ব্যবহার করবো। হ্যাঁ ক্যান নট বাটের জায়গায় জাস্ট মাস্ট। ইউ মাস্ট লিসেন টু ইউর টিচার। ভেরি গুড। আবার 13-এ দেখো দিয়েছে কুড নট হেল্প হেল্পিং দ্য পুর। এতক্ষণ আমরা মাস্টের জাস্ট প্রেজেন্ট ফর্মটা শিখেছি যে ক্যান নট হেল্প প্লাস হেল্প এভাবে থাকে বা ভার্বের সাথে আইএনজি। এখন কুডেন্ট দিয়েছে, দেখো আগের ক্ষেত্রেও কিন্তু আমরা কুড নট হেল্প হেল্পিং দ্য পুর এরকম দেখেছি, ওখানে কিছু ওয়ার্ড শিখেছি আমরা। এটা তোমাদের রুলসে নেই, বাট আমরা জানবো যে মাস্ট এটা সবসময় আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ বা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করি। তো পাস্টের ক্ষেত্রে আমরা এখন মাস্ট বলতে চাইলে কি বলবো? হ্যাড টু। এটা আমরা ডিরেক্ট বসাই দেবো, আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। We মাস্টের had to জায়গায় help helping the poor. উই হ্যাড টু হেল্প দ্য পুর এটা হবে, কিন্তু কারণ তখন কিন্তু আর ভার্বের সাথে আইএনজি বসানো লাগবে না। ঠিক আছে? জি ম্যাম। ওকে, নেক্সট এর আচ্ছা 14 নাম্বারটা আমি পরে বলছি। 17 নাম্বারটা কি লিখেছি? There is no student but needs computer. ভেরি গুড। আর 18 নাম্বারটা? There is nobody but one's friends. আচ্ছা, এখানে আমরা চাইলে কিন্তু এটা না ইউজ করে Nobody দিয়েও করতে পারি। হ্যাঁ, তাহলে নোবডি দিয়ে কিভাবে করতাম বলো তো? Nobody wants friends. না, এটা তো উল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ফ্রেন্ডের অ্যান্টোনিম হচ্ছে ফো। Enemy. হ্যাঁ, এনিমি আমরা বলতে পারি। যেমন আচ্ছা, আমরা যেমন বলি বন্ধু মিত্র, আহ এটা আসলে এনিমি একদম কি দেখায় যে বলতে বোঝায় একদম ভয়ঙ্কর শত্রু এরকম কিছু একটা বোঝায়। তো এটা থেকে ভালো হয় আসলে বেশি যদি আমি ফো এই ওয়ার্ডটা ইউজ করি। ফো অর্থ হচ্ছে এটা আমরা শত্রুই বলতে পারি, বাট ওরকম ভয়ঙ্কর শত্রু থেকে একটু কম আর কি এরকম বোঝায়। তো আমরা একটু লিখি কি বলেছি, এফ ও ই, এটা হচ্ছে এটার স্পেলিং। তো এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস আমরা লিখতে পারি নো বডি ওয়ান্টস ফোর্স। এফ ও ই হচ্ছে শত্রু, তো যেহেতু ফ্রেন্ডস এটা প্লুরালে আছে এই জন্য আমি শত্রুটাও একটু প্লুরালে লিখলাম। তো এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস নোবডি ওয়ান্টস ফোর্স। বুঝেছি কিনা? জি ম্যাম। ওকে, লাস্টে অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি। আচ্ছা, এখানে যদি ধরো দেখো কেউ লিখেছে এখন মাস্ট আছে, কেউ করেছে কি মাস্টের জায়গায় ক্যান নট বাট দিয়ে দিয়েছে। অল ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি, এটা আসলে কি ভালোই হয় না। আমি বলি অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, এটার মিনিংটা হচ্ছে যে সবাইকে ভাগ্য বা নিয়তি এটার কাছে হচ্ছে ফিরে যেতে হবে, বা আমাদের হচ্ছে ভাগ্য বা নিয়তির কি বলা যায়, নিয়তি থেকে আমরা কখনো চলে যেতে পারবো না, আমরা অবশ্যই সেটা স্বীকার করতে হবে এরকম আসলে বোঝায়। তো এই কথাটা যদি আমরা সুন্দর করে বলি বা আত্মসমর্পণ করতে হবে আমাদের হচ্ছে ভাগ্যের কাছে সব সময়, সবাইকে অল। তো এই জন্য এটাকে আমরা একটা সুন্দর ওয়েতে চেঞ্জ করি। এটা আমরা কি লিখি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই জন্য আমি বলেছি যে এটা সবসময় এভাবেই লিখবা, আমাদের এক্সামে আসলে ঠিক এভাবেই দিবে, চেঞ্জ না করে। অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, তো এটাকে আমরা চেঞ্জ করব নো ওয়ান ক্যান। তো আমরা বলেছি কি এটার মিনিংটা ছিল যে কেউ সবাইকে ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হয়। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি নো ওয়ান ক্যান স্কেপ ফ্রম হিজ। যেহেতু এখানে কোনো জেন্ডার নাই তো আমরা হি ধরে নিই সবসময়। নো ওয়ান ক্যান স্কেপ ফ্রম হিজ ডেস্টিনি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আমি একটু ওয়েট করো। নো ওয়ান ক্যান স্কেপ ফ্রম হিজ ডেস্টিনি, বুঝেছি কিনা বলো তো আপনি? জি ম্যাম। আচ্ছা, তো এসকেপ বলতে আমরা বুঝি পালানো। তো কেউ সবাইকে যেহেতু ভাগ্যের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, কেউ আসলে আমরা এটা থেকে বেরোতে পারি না বা কেউ এটা থেকে আমরা পালাতে পারবো না কখনো। তো এটাই হচ্ছে একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল ছিল, এই জন্য এটা আমরা করেছি। তো অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি এটা হয় সব সময় আমরা এভাবেই লিখি নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম হিজ ডেস্টিনি। এখানে যদি ধরো অরেঞ্জ জায়গায় এভরি বডি দিয়েছি তখন আমরা একটু কি চেঞ্জ করি, নো বডি এভাবে, আর বাকি সব আগের মতো থাকে। বুঝেছি? জি ম্যাম। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম লাস্ট? আচ্ছা, আর একটু আগাই, সেটা হচ্ছে টু। আর টু থাকলে কি হয়, আচ্ছা এটা আসলে লিখে করলে বেশি মজা লাগবে। যেমন
she is too weak to walk. এটার অর্থ কি? সে এতটাই দুর্বল, মানে সে হাঁটতেও পারছে না এখন। সে হচ্ছে এতটাই দুর্বল, হাঁটতেই পারছে না। তো এই কথাটাকে আমরা যখন চেঞ্জ করব, এটাই বলেছে আবার দেখাই, 2 + 2 এরকম থাকলে আমরা so আর that এরকম দিয়ে লিখি। আচ্ছা আমি তোমাকে এখান থেকে বলি, দেখো 2 যেখানে টি ডাবল ও আছে, এরপরে কিন্তু আমাদের একটা আছে অ্যাডজেক্টিভ, দেখেছি? জি ম্যাম। হ্যাঁ, তো আমরা সবসময় সেন্টেন্সটা এরকমই থাকবে, শি ইজ টু উইক টু ওয়াক বা শি ইজ টু স্লিপি টু স্টাডি, এরকম কিছু একটা। তো সবসময় আমাদের এরকম একটা অ্যাডজেক্টিভ থাকবে আর সাথে টু আর টু ফার্স্টে লাস্টে একটা থাকবে। তো আমরা কি করব, শি ইজ আগের মতো দেব, শি ইজ সো, এটা অনেকটা ডিগ্রির মতো, টু জায়গায় আমি বসালাম সো। দেখো আমরা ফার্স্টে সেন্টেন্সটা লিখি, তারপর আমরা আলোচনা করবো রুলসটা। তো শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। বলো তো আদমি, এটার ফার্স্ট সেন্টেন্সটার মধ্যে মিনিং এর খুব একটা তফাৎ আছে কিনা? না। হ্যাঁ, আগের মতোই। তো সে হচ্ছে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারবে না, এরকম বোঝায়। তো এই জায়গাটায় যদি আমরা তাকাই, দেখো বলেছে কি, টু আর টু সাথে যদি মাঝে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে, আমাদের সবসময় এরকম যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে আমরা করব কি, এই ফার্স্ট এর যে টি ডাবল আছে এখানে একটা সো বসাই দেবো, বসালাম। তারপর অ্যাডজেক্টিভটাকে কোনো চেঞ্জ করবো না, আগের মতো। আরেকটা যে টু ওয়াক আছে, দেখো এটা কি বোঝাচ্ছে, সে এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারছে না। তো এখানে টুর জায়গায় আমরা কি করবো, একটা দ্যাট বসাবো, শি বসাবো। যেহেতু এটা প্রেজেন্টে আছে, অবশ্যই টেন্সটা খেয়াল রাখবা, কারণ অনেক সময় দেখবে এখানে ক্যান নট এর জায়গায় কুডেন্ট দেয়া, কারণ এখানে ওয়াজ দেয়া থাকলে তখন। তো এখানে শি বসাবো আগের মতো, এখানে একজনের কথাই হবে তো শি লিখতে হবে। তারপর ক্যান নট, আমি এখানে একটা লিখবো, ক্যান নট ওয়াক। ধরো এখানে দিল শি ইজ টু উইক টু স্টাডি, তো আমরা তখন কি লিখতাম, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট স্টাডি। তো সবসময় এখানে আমরা ক্যান নটটা দেওয়ার চেষ্টা করব। যেটা আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই এখানে নট বসবে, কারণ এটা হচ্ছে নেগেটিভ করছে, কিন্তু মিনিংটা ঠিক রেখে। আর বাকি লাস্টে যা আছে ওটা, এটা যেন আমরা একটু প্র্যাকটিস করে আরেকটু ভালো বুঝবো। আমি এই এক্সাম্পলটা নিচে আরেকটা লিখছি, যেমন the bank is too heavy for me. ম্যাম, জি, ওই যে মাগরিবের নামাজটা। আচ্ছা হ্যাঁ, আসলে এটা আমি মেডিসিকে বলেছিলাম যে যেহেতু আমাদের ক্লাস টাইম আবার 6:45 পর্যন্ত আমাদের নামাজের টাইম শুরু হয়ে যায়, হ্যাঁ। তো আসলে এটা একটু সমস্যা হয়েছে। তাহলে আম, আজকে থাক, আসলে নামাজে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা একটু সবাই নামাজ পড়তে চাই। তাহলে আদমি তোমাকে আমরা যতটুকু পড়িয়েছি আজকে, এই যে টু আর টু, এটা মাঝখানে পড়ে একটু পারবে ব্রেক না? দিলেও হয়। আচ্ছা, হ্যাঁ, ব্রেক দিলেও হয়, তাহলে আমরা একটু ছোট্ট 5 মিনিটের একটা ব্রেক নিই, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা। ম্যাম। আহ, এসেছে, এসেছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি বলছি আবার বলি একটু শুরু থেকে, যে টু থাকলে, টু আর টু এরকম কিছু একটা থাকলে মাঝে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা টুর জায়গায় বসে একটা সো, উইক আগের মতো অ্যাডজেক্টিভটা বসালাম, আরেকটা টুর জায়গায় একটা দ্যাট বসে। তারপর কি করি, ক্যান নট বা কুডেন্ট নেই। এটা আসলে টেন্সের উপর নির্ভর করে, ক্যান নট না কুডেন্ট হবে। বাকি সব আগের মতো, যেমন আচ্ছা তোমাকে এটা একটু হার্ড করার জন্য আমরা কি লিখি, ওয়াজ। ধরো আমি বললাম এমন একটা ব্যাগের কথা যে দ্য ব্যাগ ওয়াজ টু হেভি, আচ্ছা এটা তুমি কমপ্লিটই করিনি, ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। এই ব্যাগটা এত ভারী ছিল যে ওটা আমার জন্য বহন করার জন্য খুব কঠিন ছিল। তো এবার আমাকে এটা একটু হেল্প করো নেগেটিভ করতে। The bag was হুম, so heavy হ্যাঁ, that তো I cannot carry. আচ্ছা,
আই কুডেন্ট ক্যারি হওয়ার কথা না, বলো তো? I couldn't. Oh, was আছে হ্যাঁ। হ্যাঁ, আই কুড নট ক্যারি। Carry. আচ্ছা, আই কুডেন্ট ক্যারি। এখন দেখো, দ্য ব্যাগ ওয়াজ সো হেভি দ্যাট আই কুডেন্ট ক্যারি। এতটুকু রেখে দিলে তো হয় না, একটা তো আমার অবজেক্ট বসানো দরকার। তো এটাকে আমরা কি একটা অবজেক্ট বসাতে পারি? Bag. আই কুডেন্ট অত স্পেসিফিক্যালি বলা লাগবে না, যেমন এটা যেটা একটা থার্ড পার্সন বোঝাচ্ছে, তো আমরা এটা জাস্ট ইট লিখতে পারি। দ্য ব্যাগ ওয়াজ সো হেভি ফর মি দ্যাট আই কুডেন্ট ক্যারি ইট। বুঝেছে কিনা এবার বলো, এটা কিভাবে জি। হয়েছে? ভেরি গুড। তো এটা যদি আমরা বুঝে থাকি, এরকমই হচ্ছে আমাদের দেয় হচ্ছে সবগুলো এক্সাম্পল। তো আবার একটু তাকাই, 2 + 2 এর মাঝে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, এরপর ভার্ব 1 অবশ্যই এটা থাকবে, এটা না বললেও হবে। যে এরকম থাকলে আমরা স্টোর পরে ওই অ্যাডজেক্টিভ, আচ্ছা এখানে মাঝে মাঝে অ্যাডভার্বও থাকে, কিন্তু 90% টাইমে অ্যাডজেক্টিভ থাকে। যেটাই থাকবে সেটা মাঝে বসাবো। দ্যাট দিব, সাবজেক্ট দিব। ক্যান নট, মে নট কখনোই লেখা উচিত না, ক্যান নট দিব। ক্লিয়ার? জি ম্যাম। লাস্টে একটা দেখি, যেমন আচ্ছা 10 নাম্বারটা আমরা কালকে দেখবো ভালো মতো। 11 নাম্বারটা দেখি। সুপারলেটিভ বা কম্পারেটিভ থাকলে আমরা সবসময় সেটাকে পজিটিভ করব। বলো তো কেন? কারণ পজিটিভ হচ্ছে সর্বপ্রথম ধাপ। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো। আরেকটা হচ্ছে পজিটিভে কিন্তু নো ওয়ান বা আম, আমরা নো কি লিখি, আদার। নো আদার এভাবে লিখি। তো যেহেতু ওখানে মিনিং একই থাকে, জাস্ট নেগেটিভে থাকে, এই জন্য অবশ্যই আমাদেরকে পজিটিভে কনভার্ট করতে হবে। আর এই কারণেই ডিগ্রিটা আমরা পড়ে এসেছি, কারণ এখানে ডিগ্রির অবশ্যই অনেক এক্সাম্পল থাকবে। তো আমরা নেক্সট দিন আরো অনেক প্র্যাকটিস করব। তো আজকে যে পর্যন্ত পড়েছি, এই যে কত 10 নাম্বার বাদে বাকি সবগুলো আমাদের একটু পড়া থাকে, ঠিক আছে আদনি? আচ্ছা ম্যাম, ম্যাম পিডিএফটা কি এখনই দিবেন? হ্যাঁ, এখনই সেন্ড করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।